সুরক্ষিত ভবন নিরাপদ জীবন এই স্লোগানকে সামনে রেখেই ভবন নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন একজন ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ। তারই ধারাবাহিকতা আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান সাবের খান, যিনি একজন ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ। ভবনের নিরাপত্তা নিয়েই কাজ করে থাকেন। আমরা তার সাথে আজকেও ভবনের নিরাপত্তার সাথে জড়িত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে, কাদের কি দায়িত্ব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। চাইলে আপনারাও আমাদের এই আলোচনায় যুক্ত হতে পারেন ফোন করে অথবা জয়দত্ত টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করে। অনুষ্ঠানের শুরুতেই জয়দত্ত টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাতে চাই ইঞ্জিনিয়ার নোমান সাবের খান, যিনি আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। নোমান ভাই, আপনাকে স্বাগত জয়দত্ত টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেমনটি বলছিলাম যে সুরক্ষিত ভবন নিরাপদ জীবন এই স্লোগানকে সামনে রেখে আমরা আসলে মূলত কথা বলার চেষ্টা করি সেফটি লাইভ অনুষ্ঠানে। আজকে তার ৭ম পর্ব। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, যে আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেখানেও কিন্তু অনেক, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে কমার্শিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, এবং সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং রয়েছে অনেক, এবং সেখানে মেশিনারিজ টুলস যেগুলো আপনার এস্টাবলিশমেন্ট রয়েছে, এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকতো আগে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স আগেই তাদের কাজ গুটিয়ে চলে গিয়েছে, এবং অতি সম্প্রতি 31শে মে অ্যাকর্ডও আমাদের দেশে কিন্তু কাজ গুটিয়ে ফেলেছে, এবং তাদের যে দায়িত্ব ছিল সেগুলো তারা দিয়ে গিয়েছে আরএসসিকে, আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল যারা রয়েছে তাদেরকে দিয়ে গেছে। এই যে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে গার্মেন্টস সেক্টর রয়েছে, আপনার কি মনে হয় যে অ্যাকর্ড চলে গেল, অ্যালায়েন্স আগেই চলে গিয়েছে, অ্যাকর্ডের আসলে কি ইম্প্যাক্ট রেখে গেল? অ্যাকর্ড বাংলাদেশে গত 7 বছর ধরে তাদের কার্যক্রমগুলো চালু রেখেছিল আপনার এখানে। মূলত যদি আজ থেকে 7 থেকে 8 বছর আগের প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি, আমরা রানা প্লাজাকে দেখি, আমরা তাজরিনের ঘটনা প্রবাহকে আমরা দেখি, এর পাশাপাশি আমরা স্পেক্ট্রা গার্মেন্টসের ঘটনা প্রবাহগুলোকে আমরা দেখি। কাজেই ওই সময়ের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে কন্ডিশনে ছিল আর বর্তমান যে সিনারিও আজকে 2020 সালের, এই দুইটা সিনারিও কিন্তু আপনার কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারিও আপনি দেখতে পাবেন। অর্থাৎ আজ থেকে 7 থেকে 8 বছর আগে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ভিতরে যদি আপনি দেখেন, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো কমপ্লায়েন্ট ফ্যাক্টরি ছিল না। এমনকি যে সমস্ত ফ্যাক্টরি ওই সময়কার সময় আপনার তৈরি করা ছিল, তখন কিন্তু সে সমস্ত বিল্ডিংয়ে আপনার কোনো ইলেকট্রিক্যাল সেফটি এনশিওর করা ছিল না, কোনো ফায়ার সেফটি এনশিওর করা ছিল না, স্ট্রাকচারাল সেফটিগুলো কিন্তু এনশিওর করা ছিল না। কিন্তু আজকের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন যে একজন গার্মেন্টস ওনার বা একজন ফ্যাক্টরি মালিক, সে যদি একটা ফ্যাক্টরি তৈরি করতে চায়, সে কিন্তু ফ্যাক্টরি তৈরি করার শুরুতেই সে কিন্তু তার সেফটি মেজারমেন্টগুলো কিন্তু সে নিয়ে নিচ্ছে। অর্থাৎ সে কিন্তু বিল্ডিং তৈরি করার আগে তার ইলেকট্রিক্যাল সেফটি বলেন, স্ট্রাকচারাল সেফটি বলেন, ফায়ার সেফটির সাথে রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু সে আগে থেকেই কনসিডার করে নিচ্ছে। এবং বর্তমানে যে পার্সপেক্টিভ যদি আপনি দেখেন, সেটা হচ্ছে যে আপনার আজ থেকে 8 বছর আগে আপনার যে অবস্থানে ছিল, কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারিও। আপনার এখন কিন্তু আপনার সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আপনি তাকান, যে অ্যাকর্ড আসার পর থেকে গত 7 থেকে 8 বছরে কিন্তু বড় রকমের কোনো দুর্ঘটনা কিন্তু হয়নি। আপনার বড় রকমের কোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনাও ঘটেনি, এবং অ্যাকর্ড যে সমস্ত মেজারমেন্টগুলো নিয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে একটি মাত্র প্রাণহানির ঘটনাও আপনার গত 5 বছরে ঘটেনি। এটি হচ্ছে আমার মনে হয় যে অ্যাকর্ড বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পেরেছে আপনার। না, আপনি যেমনটি বলছিলেন, এবং এই যে আপনার অ্যাকর্ডের যে ভূমিকা, এটি নিয়ে কিন্তু এটার আপনার বিপরীত দিক নিয়ে অনেকে কথা বলার চেষ্টা করছেন, এবং এর পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই কথা বলার চেষ্টা করছেন। এবং আপনি যেমনটি বললেন যে আগের চাইতে কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে ফ্যাক্টরিগুলো এস্টাবলিশমেন্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার যদি আমরা পজিটিভ দিক নিয়ে কথা বলতে চাই অ্যাকর্ডের, যে আর কি পজিটিভ দিক তারা আসলে রেখে গেল? আর পজিটিভ দিক বলতে তারা একটা সিস্টেমকে তারা এস্টাবলিশ করেছে। এটি আমাদেরকে আসলে সবাইকে মানতে হবে যে তারা একটা সিস্টেমকে তারা এস্টাবলিশ করে গেছে। আসলে সেটি হচ্ছে পূর্বে আমাদের দেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড যেটা ছিল, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডগুলো যেগুলো ছিল, যে কোনো একটা ফ্যাক্টরি এস্টাবলিশগুলো করা হতো, তখন কিন্তু এই বিল্ডিং কোড কিন্তু অনুসরণ করা হতো না। কিন্তু অ্যাকর্ড মূলত যখন বিভিন্ন ফ্যাক্টরিতে এটা ইমপ্লিমেন্টেশন করতে বাধ্য করলো, যে একটা ফ্যাক্টরি কনস্ট্রাকশন করতে হলে অবশ্যই তাকে ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে তাকে কনস্ট্রাকশন করতে হবে, তারপর থেকে কিন্তু মূলত ফ্যাক্টরির মালিকরা আপনার ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, এখন কিন্তু আপনার বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড ইমপ্লিমেন্টেশন করতে কিন্তু তারা কিন্তু আপনার বাধ্য থাকে। অর্থাৎ রুলস মানার যে প্রক্রিয়াটা, এটি আমার মনে হয় যে অ্যাকর্ডের মাধ্যমে সবচাইতে বড় হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, যে তারা বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে গভর্নমেন্টের যে রুলস আছে বা ন্যাশনাল যে রুলস বা কারিকুলাম আছে, এটি তারা এস্টাবলিশ করতে গিয়ে একটা বড় রকমের একটা ভূমিকা পালন করেছে না, এবং আপনার অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে কিন্তু অনেক সমালোচনাও রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে
গার্মেন্টস শিল্পে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অ্যাকর্ডের আপনার এই ইস্যুগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে, অ্যাকর্ডের কমপ্লায়েন্স ইস্যুগুলোকে কমপ্লাইট করতে গিয়ে অনেক ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে। তাতে করে যেটা হয়েছে যে অর্থনীতিতে একটি বিরূপ প্রভাব পড়ছে এবং মানুষের কিন্তু কর্মসংস্থানও হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে যে অ্যাকর্ডের কারণে ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আপনার বন্ধ হয়ে গেল, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা বিষয় হচ্ছে যে আপনার ক্ষুদ্র যে সমস্ত ফ্যাক্টরিগুলো ছিল, হ্যাঁ এটা অনস্বীকার্য যে আপনার অনেকগুলো ক্ষুদ্র মানের যে ফ্যাক্টরিগুলো আছে বা ছোট যে ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরিগুলো আপনার বন্ধ হয়ে গেছে। এখন এই ফ্যাক্টরিগুলো যদি আপনি এস্টাবলিশমেন্টের পারপাসটা যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে হয়তো বা 12 তলা একটা বিল্ডিং আছে, পুরোটা হচ্ছে কমার্শিয়াল কমপ্লেক্স। আপনি দেখবেন যে 5 তলার উপরে একটা গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে হচ্ছে আপনার চালু আছে, বা আপনি দেখবেন যে 9 তলার উপরে একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালু আছে, সেখানে হয়তো আপনার 20 থেকে 25 জন ওয়ার্কার কাজ করছে, ছোট্ট একটা ম্যানেজমেন্ট আছে সেখানে, আপনার তারা সকলে কিন্তু কাজ করছে। আপনি যদি তাকিয়ে দেখেন যে হয়তো বা সেই ফ্লোরের ভিতরে আমাদের একটা মাত্র স্টেয়ারকেজ আছে আপনার সমস্ত ওয়ার্কারদের বের হয়ে যাওয়ার জন্য, আপনার সেই ফ্লোরে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল সেফটি এনশিওর করা হয়নি, হয়তো বা সেই বিল্ডিংটা আপনার স্ট্রাকচারালি আপনার সাউন্ড না। তো দেখা যাচ্ছে অ্যাকর্ড যখন এই ইস্যুগুলোকে রেজ করতে বললো, তখন ফ্যাক্টরির মালিকরা স্বাভাবিকভাবে একটা ইনভেস্টমেন্টের একটা প্রসিডিউরের ভিতর দিয়ে চলে যাচ্ছে এবং অ্যাকর্ড এই প্রোটোকল অনুসারে যখন দেখা যাচ্ছে একটা ফ্যাক্টরিকে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, তখন তাদেরকে একটা হিউজ অ্যামাউন্টের অর্থ সেখানে ইনভেস্ট করতে হচ্ছে আপনার এখানে, যেটা হয়তোবা একটা ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করতে, ছোটখাটো একটা ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করতে যে খরচ আছে। থামিয়ে দিতে হচ্ছে, একজন দর্শক রয়েছেন টেলিফোনে, আমরা তার সাথে কথা বলে আবার আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাদের আজকের অতিথির কাছে আপনার জিজ্ঞাসাটি করতে পারেন। জি, আমরা আপনাকে শুনছি, আপনি বলুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আবারও সংযোগ পেলে আমরা তার সাথে কথা বলবো। নন ভাই, যেমনটি বলছিলেন বলেন। জি, আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার অ্যাকর্ডের যে আপনার বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম মূলত, সেটি হচ্ছে যে আপনার এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, ক্ষুদ্র আয়তনের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছিল, তারা যখন ইমপ্লিমেন্টেশন করতে গেল তখন তাদের হিউজ একটা বাজেটের দরকার হলো। হয়তো বা একটা ফ্যাক্টরি তারা এস্টাবলিশ করেছে আপনার হয়তো বা 10 লাখ টাকা খরচে, কিন্তু অ্যাকর্ড যখন তাদেরকে সেই রেমিডিয়েশনের ইস্যুগুলো রেজ করলো, হয়তো বা সেই রেমিডিয়েশনের ইস্যু তাদের যদি সলভ করতে হয়, সেক্ষেত্রে তাদের খরচ যাচ্ছে 1 কোটি টাকা, 2 কোটি টাকা। অর্থাৎ একটা ফ্যাক্টরি এস্টাবলিশমেন্টে খরচের চাইতে তার কিন্তু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করার খরচ 4 থেকে 5 গুণ কিন্তু বেড়ে যাচ্ছে, যে ক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষুদ্র যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে তাদের পক্ষে কিন্তু এই বার্ডেনটা বিয়ার করা সম্ভব হয়নি। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু তাদের বায়ারদের সাথে রিলেশনটা তাদেরকে ক্লোজ করতে হয়েছে এবং তারা বিজনেসে টিকে থাকতে পারেনি। এইটাই কিন্তু আসলে মূল বিষয়টা আসলে হয়ে গেছে। এবং অ্যাকর্ডের বিরুদ্ধে কিন্তু আরো একটি গুরুতর অভিযোগ ছিল, যেটা অনেকেই করেছেন, যে গ্রুপ অফ কোম্পানি যেগুলো রয়েছে, যে একটা গ্রুপে যদি 4টা 5টা বা 10টা সিস্টার কনসার্ন থাকে, অ্যাকর্ডে যে সমস্ত ইস্যুগুলো থাকে, কমপ্লায়েন্স ইস্যুগুলো থাকে, সেগুলো মিট আপ করতে গিয়ে যদি ওর মধ্যে কোনো একটা সিস্টার কনসার্নে তারা কমপ্লায়েন্স ইস্যুগুলো কমপ্লিট না করতে পারে, তারা কিন্তু পুরো গ্রুপের কোম্পানি এবং সেম ওনারশিপের মধ্যে কিন্তু তারা সেগুলো ক্লোজ করে দিত বা শাটডাউন করে দেওয়ার ব্যবস্থা করতো। এই যে একটা মানে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট, যে একটা গ্রুপ অফ কোম্পানির যারা 4টা বা 5টা ইতিমধ্যেই কিন্তু অলরেডি কমপ্লাইট, শুধুমাত্র একটার কারণে পুরো গ্রুপ অফ কোম্পানি, তাহলে কি হচ্ছে, অর্থনীতি, আপনার বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে, মানুষের কর্মসংস্থানের যে সুযোগটা সেটি নষ্ট হচ্ছে, পাশাপাশি যে মালিক পক্ষ ছিল তারা কিন্তু তাদের বিজনেসটা একদম ক্লোজ হয়ে, তার ভবিষ্যতে কি করবে এটা নিয়ে কিন্তু একেবারে অনিশ্চয়তা। এই যে বিষয়টা, এটা নিয়ে কি বলবেন? আসলে আমি যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে অ্যাকর্ডের সবচাইতে যদি নেগেটিভ যে দিকটা আছে সেটি হচ্ছে যে গ্রুপ অফ ফ্যাক্টরিজগুলোকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ আপনি যেটা বললেন যে আপনার একজন ওনারের অধীনে 5টা ফ্যাক্টরি আছে, সে 4টা ফ্যাক্টরি সে কমপ্লায়েন্স এনশিওর করলো, আর একটা ফ্যাক্টরিতে সে কোনো কারণে এনশিওর করতে ব্যর্থ হলো। দেখা যাচ্ছে সেই একটা ফ্যাক্টরি রেস ধরে অ্যাকর্ড তার 5টা ফ্যাক্টরিকে বন্ধ করে দিচ্ছে। এটি আমার কাছে মনে হয়েছে যে সবচাইতে অমানবিক একটি বিষয়। আপনার অ্যাকর্ডের এই প্রোটোকলগুলো তৈরি করেছে মূলত হচ্ছে অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটিতে, এবং আজ থেকে 7 বছর আগে আপনার অর্থাৎ অ্যাকর্ড যখন ফর্ম করেছে, তখন যে স্টিয়ারিং কমিটি ছিল, সেই স্টিয়ারিং কমিটিতে দুঃখজনক যে ব্যাপারটা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেটিভ সেখানে আপনার ছিল না। গার্মেন্টস ফ্যাক্টরির কোনো ওনারদের কোনো রিপ্রেজেন্টেটিভ তারা সেখানে আপনার ছিল না। এটি হচ্ছে সবচাইতে বড় দুর্বলতা। অর্থাৎ অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটি বা অ্যাকর্ড ম্যানেজমেন্টে বাংলাদেশের কেউ আপনার ছিল না। এটি হচ্ছে একটা বিষয়। তো ফরেন যে ম্যানেজমেন্ট আছে তারা তাদের ইচ্ছা মতন কিন্তু এই রুলসগুলো এবং এই প্রোটোকলগুলো কিন্তু তারা তৈরি করেছে, এবং দীর্ঘ সময় তারা কিন্তু এই প্রোটোকলগুলো কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন করে এসেছে। অন্যদিকে আমাদের গভর্নমেন্টের যেটা করতে পারতো, অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সাথে বসে সরাসরি তাদের সাথে
এই বিষয়গুলো অর্থাৎ কন্ট্রোভার্সিয়াল যে ইস্যুগুলো আছে, কনফ্লিক্টের যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো সরাসরি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেই কিন্তু ব্যান করে দিতে পারে। গভর্নমেন্টের সেই অথরিটি আছে, গভর্নমেন্টের সেই হচ্ছে আপনার ক্ষমতাও আছে, তারা কিন্তু চাইলে অনেক আগে থেকেই কিন্তু অ্যাকশনগুলো নিতে পারতো। কিন্তু সময় যখন গড়িয়ে গেছে, গড়িয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে বড় রকমের যখন একটা ইম্প্যাক্ট এসে দাঁড়িয়েছে, তখন দেখা যাচ্ছে যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরির ওনাররা বলেন অথবা আপনার গভর্নমেন্ট বডিগুলো বলেন, তখন তারা কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আপনার আলটিমেটলি, এবং যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে বাংলাদেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে আপনার। এবং নোমান ভাই, আপনি আপনার আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে নিয়ে আসছেন যে এই অ্যাকর্ডের যে ইস্যুগুলো ছিল, কমপ্লায়েন্স ইস্যুগুলো, এগুলো এনশোর করতে গিয়ে কিন্তু অনেক রানিং ফ্যাক্টরিকেও অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হয়েছে শুধু কমপ্লায়েন্স ইস্যুতে। এবং পরবর্তীতে যেটি হয়েছে যে অনেক ক্ষেত্রে আমরা যেটি অলরেডি দেখেছি যে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছেই, এবং অনেক বড় প্রতিষ্ঠানেরও কিন্তু আপনার কস্ট আপনার কিন্তু অনেক বেড়ে গেছে। এবং 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত গার্মেন্টসের যে সমস্ত পণ্য আমরা এক্সপোর্ট করে থাকি সেগুলো কিন্তু প্রায় 30% প্রাইস কিন্তু ডাউন ট্রেন্ডে। তো একদিকে আপনার কমপ্লায়েন্স ইস্যুতে হিউজ ইনভেস্টমেন্ট, আরেকদিকে যে সমস্ত প্রোডাক্ট তৈরি করা হচ্ছে সেগুলোর কিন্তু মার্কেট ভ্যালু কমে যাচ্ছে। অপরদিকে আপনার যে মাঝখানে যেটি বেতন বৃদ্ধি পাইলো, এই বিষয়, এই যে বিভিন্ন বিষয়গুলো যারা ওনার, গার্মেন্টসের যারা ওনার, তাদেরকে কিন্তু অনেক সাফার করতে হয়েছে। আসলে এই যে বিষয়টা অতিরিক্ত ইনভেস্টমেন্ট, আসলে এইটাকে আসলে কোনোভাবে মিনিমাইজ করা যেত কিনা? ইনভেস্টমেন্টের যে পার্সপেক্টিভ যেটা আছে সেটি হচ্ছে একটা কমপ্লায়েন্স বলতে আমরা আসলে কি বুঝি, যে আমি আমার রুলস মেনে একটা ফ্যাক্টরিকে তৈরি করছি। অর্থাৎ একটা ফ্যাক্টরি তৈরি করার সময় আমি যদি ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি আমি ব্যাখ্যা করি, আমি একটা ফ্যাক্টরি যখন তৈরি করছি তখন হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ভিতরে যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন মেনে আমি ফ্যাক্টরিটা তৈরি করছি, হোক সেটা ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউতে, হোক সেটা হচ্ছে ফায়ার সেফটি পয়েন্ট অফ ভিউতে, হোক সেটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল সেফটি পয়েন্ট অফ ভিউতে। স্ট্রাকচারের পয়েন্ট অফ ভিউতে যদি আমি বলি, ফ্যাক্টরি তৈরি করার সময় আমি রডের সাইজ কম দিলাম, আমার যেখানে আপনার যে সাইজের রড ইউজ করা উচিত ছিল আমি তার চাইতে কম সাইজের রড হচ্ছে আমি ইউজ করলাম। আমার যে সাইজের কলাম হওয়া উচিত ছিল তার চাইতে আমার কম সাইজের কলাম আছে। এটি কিন্তু আমার বিল্ডিংয়ের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমার যেখানে সার্কিট ব্রেকার ইউজ করার উচিত ছিল আমি সেখানে সার্কিট ব্রেকার ইউজ করছি না। আমার যেখানে আর্থিং দেওয়ার কথা ছিল সেখানে আমি আর্থিং দিচ্ছি না। ফায়ার সেফটি পয়েন্ট অফ ভিউতে যেখানে আমার মিনিমাম 2টা সিঁড়ি থাকার কথা ছিল সকলের এক্সিটের জন্য, সেখানে আমি একটা মাত্র ছোট সিঁড়ি দিয়ে আমি ব্যবহার করছি। আমার ফ্যাক্টরিতে ফায়ার সেফটি বা আগুন লাগলে আমার নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার জন্য কিন্তু কোনো মিনিমাম কিন্তু কোনো সেফটি মেজারমেন্ট নেই। আমার কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, আমার ফায়ার অ্যালার্ম সিস্টেম নেই, ফায়ার ডিটেকশন সিস্টেম নেই, আমার কিন্তু কোনো ফ্যাক্টরিতে ফায়ার পাম্প নেই, হোস পাইপ নেই। অর্থাৎ এই যে এস্টাবলিশমেন্টের যে ব্যাপারটা আছে এটি কিন্তু দূর করা যেত কোন পর্যায়ে? একেবারে প্ল্যানিং স্টেজ থেকে। অর্থাৎ একজন ফ্যাক্টরি ওনার যখন একটা ফ্যাক্টরিকে এস্টাবলিশ করছেন, তিনি যদি শুরুতেই যদি এই বিষয়গুলোতে যদি তিনি কনসার্ন থাকতেন, অর্থাৎ তাকে প্রপারলি তিনি বিল্ডিং কোড মেনটেন করে বিল্ডিংটা তৈরি করছেন, তিনি বিল্ডিংয়ে ফায়ার সেফটি এনশিওর করছেন, তিনি বিল্ডিংয়ে হচ্ছে আপনার স্ট্রাকচারাল এবং ইলেকট্রিক্যাল সেফটিটাকে এনশিওর করছেন, তাহলে কিন্তু তার ইনভেস্টমেন্টের এই খরচটা কিন্তু লাগতো না। অ্যাকর্ড কোন পয়েন্টটা নিয়ে কথা বলেছে? অ্যাকর্ড মূলত যে পয়েন্টটাকে নিয়ে কথা বলতে চেয়েছে যে আমি ইলেকট্রিক্যালের কথা বলি যে তোমার এখানে সার্কিট ব্রেকার নাই, তুমি সার্কিট ব্রেকার এখানে ইউজ করো, তোমার এখানে আর্থিংটা টানা নেই, তুমি আর্থিংটাকে এখানে ইউজ করো, তোমার এখানে কেবল সাইজটা আন্ডার সাইজ আছে, তুমি এখানে প্রপার সাইজের কেবল ইউজ করো। অ্যাকর্ড কিন্তু মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছে। তো এখানে হচ্ছে একটা স্টেয়ার কেজ আছে, তোমার 2টা স্টেয়ার কেজ লাগবে, এখানে ফায়ার অ্যালার্ম সিস্টেমের প্রয়োজন আছে, তুমি এখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম তুমি এখানে বসাও। যদি তুমি না বসাও সেক্ষেত্রে অ্যাকর্ড থেকে থ্রেট এসেছে, এবং একটা পর্যায়ে যারা এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে তাদের সাথে হচ্ছে বায়ারদের রিলেশনটা ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ ফ্যাক্টরির বিজনেসটা লুজ হয়েছে কিন্তু ওই পয়েন্ট অফ ভিউতেই। কাজেই ফ্যাক্টরি মালিকরা এই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক বড় রকম একটা তারা ল্যাকিংসে ছিল আজ থেকে 7 থেকে 8 বছর আগে। কিন্তু এখনকার সময় যে সমস্ত ফ্যাক্টরির মালিক যারা আপনারা হচ্ছে যে একটা নতুন ফ্যাক্টরি এস্টাবলিশ করতে যাচ্ছেন, তারা কিন্তু মূলত আগে থেকে কিন্তু এই সেফটি মেজারমেন্টগুলো নিয়ে তারা কিন্তু ফ্যাক্টরিটাকে এস্টাবলিশ করছেন। যে আপনি আপনার আলোচনার মধ্যে আরেকটি বিষয় নিয়ে আসছেন যে ন্যাশনাল বিল্ডিং কোড যেটি রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটি বাস্তবায়নের জন্য কিন্তু অ্যাকর্ড বেশ অ্যাক্টিভ ছিল এবং অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছে। এই যে বাংলাদেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড রয়েছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু উপযোগী, এর মানে ঘাটতি বা কতটুকু রয়েছে? আসলে ন্যাশনাল বিল্ডিং কোড বাংলাদেশ যেটা আছে বর্তমানে, আমি একটু যদি এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি আসি, আমরা বলি যে বিএনবিসি 2006, অর্থাৎ 2006 সালে এই বিএনবিসিটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডটা গেজেটেড হয়েছে 2006 সালে।
তারও আগে প্রায় 7 থেকে 8 বছরের একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই বিএনবিসিটা কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার তৈরি করা এবং হচ্ছে সেটিকে রিসার্চ করা, সেটিকে আপনার হচ্ছে সংসদ থেকে পাশ করানো থেকে শুরু করে, অর্থাৎ যে সমস্ত আপনার আইনত জটিলতাগুলো আছে সবগুলো কমপ্লিকেসি শেষ করে 2006 সালে সেটা কিন্তু আপনার গেজেটেড হয়েছে। এটি কিন্তু আসলে কাম্য না, কারণ হচ্ছে প্রতিনিয়ত টেকনোলজিক্যাল চেঞ্জগুলো হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আমরা সিস্টেমগুলো কিন্তু আপগ্রেডেশন হচ্ছে। অর্থাৎ বিএনবিসি হওয়া উচিত ছিল এরকম যে প্রতি বছর বছর এটা নতুন করে আপনার আলাদা আলাদা আপনার এডিশন বের হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 2006 সাল থেকে আজকে 2020 সাল পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু লাস্ট 15 বছর ধরে বিএনবিসি থেকে কিন্তু আমরা কোনো ধরনের আপগ্রেডেশন আমরা এখনও পর্যন্ত গেজেটেড আকারে পাইনি। যেটি এসেছে সেটি হচ্ছে ড্রাফট কিন্তু আপনার রুলস হিসাবে আসে না। ড্রাফট হচ্ছে যে আমরা তৈরি করার প্রক্রিয়াধীন আছি। এই প্রক্রিয়া কিন্তু গত প্রায় 12-14 বছর ধরে কিন্তু চলছে, প্রতি বছর বছর প্রক্রিয়া চলছে, কিন্তু আমরা কিন্তু এটাকে গেজেটেড হিসাবে পাচ্ছি না। এটি হচ্ছে একটা বিষয়। 2006 সালে যখন বিএনবিসিটা তৈরি করা হলো, ওই সময় কিন্তু বাংলাদেশ কিন্তু মূলত ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্ট যেগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের সংখ্যা ছিল কিন্তু খুবই কম ওই সময়টার প্রেক্ষাপটে। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, বিএনবিসি মূলত যদি আমি ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি বলি, বিএনবিসিটা মূলত হচ্ছে বাসাবাড়িকে কেন্দ্রিক তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্টগুলো কী কী হতে পারে, বিএনবিসিতে কিন্তু সেই জিনিসগুলো হাইলাইট করা হয়নি। এটি হচ্ছে বিএনবিসির আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় একটা আপনার হচ্ছে এই জায়গাটায় আরও ইমপ্রুভ করার সুযোগ ছিল। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল একটা সেটআপমেন্টের জন্য ইলেকট্রিক্যাল রিকোয়ারমেন্ট কীরকম হবে, ফায়ার সেফটি রিকোয়ারমেন্ট কীরকম হবে, এই বিষয়গুলো বিএনবিসিতে আরও অনেক বেশি স্পেসিফিক হওয়া উচিত ছিল। যার ফলে দেখা যাচ্ছে যে আপনার একটা বাসাবাড়ির রিকোয়ারমেন্টের সাথে যখন একটা ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্ট যখন আপনার ম্যাচ করানোর যখন আপনার ইস্যুটা চলে আসলো, তখন দেখা যাচ্ছে যে অ্যাকর্ড অনেক কিছু নতুন করে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হলো, যেটা হচ্ছে তারা বিএনবিসির বাইরে। সেক্ষেত্রে হচ্ছে আপনার তারা কী করলো যে এনএফপিএতে গেল। এনএফপিএ হচ্ছে আপনার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোড লাইন। এটি আপনি চাইলে ফলো করতেও পারেন, নাও ফলো করতে পারেন। অ্যাকর্ড যেটা করলো সেটি হচ্ছে এটিকে ফলো করতে তারা বাধ্য করলো, যেটি হচ্ছে বাংলাদেশের আইনের পরিপন্থী। অর্থাৎ বাংলাদেশের লোকাল ল অ্যাভয়েড করে আপনি কোনো লকে ইমপ্লিমেন্ট করতে পারেন না। সেক্ষেত্রে অ্যাকর্ড এনএফপিএটাকে বাংলাদেশে ফলো করাতে অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে বাধ্য করলো। অথচ এনএফপিএ নিজেই বলেছে যে এনএফপিএ ফলো করতে কেন বাধ্য নয়, মূলত যদি লোকাল লটাকে হচ্ছে মূলত ফলো করতে হবে, এনএফপিএ থেকে আপনি গাইডলাইন নিতে পারেন। কিন্তু অ্যাকর্ড এনএফপিএটাকে সেক্ষেত্রে হচ্ছে বেজ হিসাবে দাঁড় করালো বাংলাদেশে আপনার হচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য। সেক্ষেত্রে ফায়ার সেফটি পয়েন্ট অফ ভিউতে পুরোটাই হচ্ছে এনএফপিএতে আপনার তারা মূলত ফ্যাক্টরিগুলোকে ইন্সপেকশন করে, এবং হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি পয়েন্ট অফ ভিউতে কিছু কিছু ক্ষেত্রে তারা হচ্ছে আপনার বিএনবিসিকে ফলো করে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার অন্য দেশের যে সমস্ত কোডগুলো আছে সেখান থেকে কিছু কিছু রেফারেন্স নিয়ে তারা এই জিনিসটাকে ফলো করে। ভাই, আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির সামনে, বিরতির পরে আমরা এই ভবন নিরাপত্তা বিষয়ে আরও বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইভের 7ম পর্ব। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির পর আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইফে। মোহন ভাই, আমরা যেমনটি কথা বলছিলাম, আপনি কথা প্রসঙ্গে যে বিষয়টি নিয়ে আসছেন, যে একটি বিষয় যে এনএফপি এর যে রুলস রেগুলেশন রয়েছে বা যেগুলো ফলো এখন বাংলাদেশ করছে, সেগুলো কিন্তু ফলো না করলেও হয়তো চলতো, যেটি বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী আপনি বলেছেন। বাট অ্যাকর্ড এটি কিন্তু পরিপালন করতে বাধ্য করেছে, এবং এটি পরিপালন করতে গিয়ে কিন্তু আপনার কস্ট আপনার কিন্তু অনেক বেশ বেড়ে গিয়েছে, এবং যেটা আলটিমেটলি কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট আপনার এই বিজনেস রানিংয়ের ক্ষেত্রে পড়েছে। প্রফিট কমে গিয়েছে, এক্সপেন্স বেড়ে গিয়েছে। তো আলটিমেটলি সব সেক্টরে কিন্তু মানে একটা প্রতিষ্ঠানের যতগুলো সেক্টর থাকে সবগুলোতে এটা একটা ইম্প্যাক্ট পড়েছে। এই যে আপনার বাংলাদেশ আইনের পরিপন্থী কোড এটি মানতে বাধ্য করছে, তাহলে বাংলাদেশের যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছে তারা কি বিষয়টি নজরদারিতে রাখেনি? আসলে প্রশ্নটা অত্যন্ত ডিফিকাল্ট একটা কোশ্চেন আসলে আপনার। সেটি হচ্ছে যে বাংলাদেশের যে কর্তৃপক্ষ যেটা আছে সেটি হচ্ছে অ্যাকর্ডের যে ম্যানেজমেন্ট বডি, এটা টোটালটি একটা ফরেন ম্যানেজমেন্ট বডি, এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে অ্যাকর্ডের যে ম্যানেজমেন্ট বডি যেটা আছে, এই ম্যানেজমেন্ট বডিতে ইলেকট্রিক্যাল সেফটি বলেন, ফায়ার সেফটি পয়েন্ট অফ ভিউ বলেন, এবং স্ট্রাকচারাল সেফটি পয়েন্ট অফ ভিউ বলেন, আপনার এখানে বাংলাদেশি কোনো এক্সপার্ট ছিল না। গত 7 বছর ধরে তারা যে অপারেশনটা বাংলাদেশের রানিং রেখেছে, এখানে এই 3টা মেজর পয়েন্টে আপনার বাংলাদেশের একজন সেফটি এক্সপার্টকেও তারা রাখা হয়নি। আপনার কিন্তু বুয়েটের জামিলুর রেজা চৌধুরী স্যার ছিলেন, খুব নাম করা একজন, যিনি রিসেন্টলি মারা গিয়েছেন আপনার। তো আপনার শহীদুল্লাহ স্যার ছিলেন, স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউতে আমি বলছি। ওনারা কিন্তু বাংলাদেশের খুব টপ লেভেলের কিন্তু কনসালটেন্ট আপনার, এবং বিশেষজ্ঞ।
ফায়ার সেফটিতেও কিন্তু অনেক নামকরা কিন্তু বিশেষজ্ঞ বাংলাদেশে আছেন, ইলেকট্রিক্যাল সেফটিতেও কিন্তু অনেক নামকরা বিশেষজ্ঞ বাংলাদেশে কিন্তু আছেন, যারা বছরের পর বছর বাংলাদেশে এই সেক্টরটা নিয়ে কিন্তু কাজ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা যে অপারেশন যখন রানিং রেখেছে, তারা কিন্তু কখনোই কিন্তু বাংলাদেশের কোনো সেফটি কোনো এক্সপার্ট থেকে তারা কোনো ওপিনিয়নকে গ্রহণ করেনি। এটি তাদের হচ্ছে সবচাইতে বড় একটি দিক ছিল, অর্থাৎ তারা কিন্তু তাদের নিজস্ব প্রোটোকল এবং নিজস্ব ব্যবস্থাপনা অনুসারে কিন্তু তারা কিন্তু এই ইন্সপেকশনটাকে কিন্তু তারা চালু রেখেছে। এটি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমনটি আপনার আলোচনায় বলছেন যে বাংলাদেশেও কিন্তু অনেক নামকরা এক্সপার্ট ছিল যাদেরকে তাদের ম্যানেজমেন্টে অন্তর্ভুক্ত করা হয়নি, এবং আমরা জানি যে বাংলাদেশের যে গার্মেন্টস ওনাররা যারা রয়েছেন তাদের একটি অ্যাসোসিয়েশন রয়েছে যে বিজিএমইএ। এক্ষেত্রে বিজিএমইএ ভূমিকা রাখতে পারতো কিনা যে বাংলাদেশ থেকে এক্সপার্টগুলো নেওয়ার জন্য, এবং তারা কেনই বা নেয়নি? অ্যাকর্ড মূলত হচ্ছে বায়ারদের হচ্ছে অর্গানাইজেশন, আপনার বায়ারদের অর্গানাইজেশন। তো তাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এভাবে কাজ করতো, যেহেতু আমরা হচ্ছে যে বায়ার, কাজই হচ্ছে যে আমাদের অবস্থানটা হচ্ছে সুপেরিয়র, এবং যারা হচ্ছে আমাদের হচ্ছে কাস্টমার, যারা হচ্ছে আমাদের কাস্টমার তাদের অবস্থানটা হচ্ছে আমাদের চাইতে ইনফেরিয়র। সো যেহেতু আমাদের অবস্থানটা হচ্ছে সুপিরিয়র, কাজই হচ্ছে যে আমরা যা কিছু করব সেই জিনিসটা হচ্ছে অনেকটা রাইট। যদিও বলতে জিনিসটা অড লুকিং লাগছে, কিন্তু কনসেপ্টটা কিন্তু এইভাবেই কিন্তু কাজ করতেছে আপনার। সো এই জন্যই হয়তো বা তারা বাংলাদেশ থেকে কোনো সেফটি এক্সপার্ট তারা কখনো আপনার ইউটিলাইজ করার চেষ্টা করেনি আপনার। বিজিএমই এই ক্ষেত্রে অনেক শক্তিশালী একটা রোল প্লে করতে পারতো, একেবারে শুরু থেকেই তারা কিন্তু শক্তিশালী একটা রোল প্লে করতে পারতো। তো দেখা যাচ্ছে যে তারা হয়তো বা তাদের বিজনেস হারানোর ভয় হোক, অথবা দেখা যাচ্ছে যে আপনার তাদের টেকনিক্যাল ম্যান পাওয়ারের অভাবের কারণে হোক, এই বিষয়গুলো তাদের বুঝে উঠতে অনেকটা সময় লেগে গেছে যে অ্যাকর্ড আসলে যে প্রসিডিউর বা পলিসি নিয়ে আসলে কাজ করছে, এই পলিসির ভিতরে যে অনেকগুলো জায়গায় গ্যাপ আছে বা এই জিনিসগুলোতে আরও রিভাইজ করা দরকার, মডিফিকেশন করা দরকার, আরও এনহ্যান্স করা দরকার, এই বিষয়গুলো নিয়ে তাদের নিজেরও আসলে বুঝতে অনেক সময় লেগে গেছে। যখন তারা বুঝতে চেষ্টা করেছে, দেখা যাচ্ছে যে সেই সময়ের ভিতরে এখন তাদের অপারেশন অলরেডি 5 বছর কমপ্লিট করেছে, এবং তারা আরও 3 বছর এক্সটেনশন করেছে। এবং নর্ম ভাই, আমরা আলোচনার শুরুতেই যে বিষয়টি বলছিলাম আসলে যে অ্যাকর্ড কিন্তু তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে এবং তারা দায়িত্ব হস্তান্তর করে গেছে আরএসসিকে। আপনি জানেন যে বাংলাদেশ সরকারেরও কিন্তু একটি বডি রয়েছে, ডিআইএফই, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট। তো ডিআইএফই থাকা সত্ত্বেও তো আরএসসির কেন প্রয়োজনীয়তা? ডিআইএফ হচ্ছে আপনার মূলত গভর্নমেন্ট বডি আপনার, এবং এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র হচ্ছে লিগ্যাল বডি আপনার। ডাইফ হচ্ছে বাংলাদেশের হচ্ছে একমাত্র সরকারিভাবে লিগ্যাল বডি আপনার, বিগত হচ্ছে যে সময়টা যেটা ছিল। কারণ ডাইফের কাজ হচ্ছে বাংলাদেশের যত ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোকে হচ্ছে ইন্সপেকশন করা। এখন ডাইভ যে ইন্সপেকশনের যে প্রসিডিউর এবং প্রোটোকল যেটা আছে, সেই প্রসিডিউর এবং প্রোটোকলে পৌঁছাতে তাদের একটা দীর্ঘ সময় চলে গেছে। দেখা যাচ্ছে অ্যাকর্ড যেখানে তাদের অপারেশন শুরু করেছে 2014 সালে, সেখানে ডাইভ সিম্পলি তাদের ফরমেশন হতে, তাদের ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করতে এবং হচ্ছে সিম্পলি একটা ইন্সপেকশন প্রসিডিউর এবং প্রোটোকল শুরু করতেই তাদের সময় লেগে গেছে 2018 থেকে 19 সাল পর্যন্ত। অর্থাৎ তারা কিন্তু অলরেডি 4 বছর কিন্তু পিছনে ছিল। ডাইফের কিন্তু এখানে একটা বড় রকমের একটা ভূমিকা আরও তারা রাখতে পারতো, এটি একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে ডাইভ যে ইন্সপেকশন প্রোটোকলটা ফলো করছে, সেই প্রোটোকলটা বায়ারদের কাছে অ্যাকসেপ্টেড হয়নি শুরু থেকে। বায়াররা এরকম একটা বিষয় ফিল করতো যে ডাইভ যে কাজটা করছে বা সরকারের ইন্সপেকশন বডি থেকে যে কাজগুলো করা হচ্ছে, সেই কাজগুলো হচ্ছে আপনার পার্শিয়াল এবং বায়াসড, অর্থাৎ ফ্যাক্টরির অ্যাকচুয়াল কন্ডিশনের রিফ্লেকশনটা হচ্ছে আপনার রিপোর্টে আসতো না, এরকম একটা ফিলিংস হচ্ছে বায়ারদের কাছ থেকে ছিল। অ্যাজ এ রেজাল্ট বায়াররা কখনোই কিন্তু ডাইভের রিপোর্টগুলোকে প্রতি তারা কিন্তু আস্থা রাখতে পারেনি, এবং এই জায়গাটা নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বছরের পর বছর ধরে কিন্তু আপনার সরকারের সাথে বায়ারদের কিন্তু একটা কনফ্লিক্ট কাজ করেছে, যে বায়াররা চেয়েছে একটা তাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, অন্যদিকে গভর্নমেন্ট চেয়েছে তাদের নিজস্ব একটা বডি, এবং এই দুইটা সমন্বয় করতে ব্যর্থ হওয়ার কারণেই তারা উভয় একমত হলো যে তারা আরএসসিতে ফর্ম করবে, অর্থাৎ নতুন একটা বডি ফর্ম করবে, যে বডির ভিতরে হচ্ছে আপনার বায়ারদেরও একটা রিপ্রেজেন্টেশন থাকবে, গার্মেন্টস ওনারদেরও একটা রিপ্রেজেন্টেশন থাকবে, এবং ডাইফেরও সেখানে রিপ্রেজেন্টেশন থাকবে। সকলের রিপ্রেজেন্টেশন নিয়ে কিন্তু মূলত আরএসসিটা আপনার নতুন একটা বডি হিসেবে ফর্ম করা হলো। না, আপনি আপনার আলোচনায় যেমনটি বলছেন যে ডাইফের কাজের যে প্রোটোকল নিয়ে আসলে মূলত আপনার এই যে যেটা বললেন যে অনেক সময় ফ্যাক্টরির রিয়েল চিত্রটা রিফ্লেক্ট করতো না, যার কারণে বায়ারদের হয়তো আপত্তি ছিল, যার কারণে পরবর্তীতে অ্যাকর্ড আসে। তো অ্যাকর্ডের যে প্রোটোকল আর ডাইফের যে প্রোটোকল আসলে এর মধ্যে মানে মূলত কী ধরনের পার্থক্য ছিল যে যার কারণে ডাইফকে পরবর্তীতে আর শক্তিশালী করা গেল না বা ডাইফকে এই কাজে নিযুক্ত করা গেল না? দেখুন, ডাইভ কিন্তু অলরেডি কিন্তু এখনও কিন্তু আপনার অ্যাক্টিভ অবস্থায় আছে। ডাইভ কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। ডাইভের কিন্তু আন্ডারে বাংলাদেশে এখনও প্রায় 700 থেকে 800 ফ্যাক্টরি ডাইভের আন্ডারে কিন্তু ইন্সপেকশন করছে। ডাইভের আন্ডারে কিন্তু সার্টেন কিছু বায়ারও আছে, এইসব যে সমস্ত রিপোর্টটা তারা তৈরি করছে, এই রিপোর্ট কিন্তু অনেক বায়ার কিন্তু ফলো করছে।
অ্যাকর্ড লিস্টেড যে সমস্ত বায়াররা আছে সেই বায়াররা কিন্তু ডাইফের রিপোর্টটাকে ফলো করে না। এর বাইরে অন্যান্য যে সমস্ত বায়ার যারা আছে আপনার, যারা অ্যাকর্ড লিস্টেড বায়ার না, তারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনার ডাইফের রিপোর্টটাকে কিন্তু ফলো করে। ডাইফের ইন্সপেকশনের প্রোটোকল যেটা, অ্যাকর্ডের ইন্সপেকশনের প্রোটোকল যেটা, এটি কিন্তু অলমোস্ট প্রায় সেম। কারণ উভয়ই কিন্তু যেটা চায় সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ বেসিক জায়গা থেকে কিন্তু তারা কিন্তু হচ্ছে একটা পয়েন্টে তারা কিন্তু আছে। এটি একটা বিষয়। পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বায়াররা যেটা চাইতো সেটি হচ্ছে যে তাদের কর্তৃক তৈরি করা যে বডিটা আছে সেই বডিটাই মূলত হচ্ছে রিয়েল রিপোর্টটা তৈরি করে। এটি হচ্ছে তাদের হচ্ছে পয়েন্ট অফ ভিউ আপনার। কারণ এই বডিটাকে ফর্ম করেছে মূলত হচ্ছে বায়ার। কারণ বায়াররা এটা কনসেপ্টে বিশ্বাস করতো, যেহেতু রানা প্লাজা হয়েছে এবং তখনও যেহেতু সরকারি বডিগুলো এক্সিস্টেড ছিল, অর্থাৎ ডাইফের এস্টাবলিশমেন্ট যেহেতু আরও অনেক আগে থেকেই হয়েছে, কাজে ডাইভ যদি আপনার স্ট্রং ভূমিকা পালন করতে পারে তাহলে রানা প্লাজার মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না, অথবা আপনার তাজরিন ফ্যাশনের মতন ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকে না। কাজে এই জায়গাগুলোতে দুর্বলতা আছে, তাদের ইন্সপেকশন প্রসিডিউর বলেন অথবা তাদের যে সার্বিক কার্যক্রমগুলো বলেন, এই কারণে কিন্তু বায়াররা তাদের প্রতি আস্থাটা রাখতে পারেনি। না, আপনি আরেকটি কথা কিন্তু আপনার আলোচনার মধ্যে নিয়ে আসছেন যে বায়াস্টের কথা, যে ডায়েবকে তাহলে আসলে অনেক সময় বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা বায়াস্ট হয়ে তাদের আপনার রিপোর্ট দিচ্ছে কিনা। এবং আরেকটি জিনিস যে যদি চেষ্টা করা হতো যে ডায়েবকে আরেকটু শক্তিশালী করা এবং তাদেরকে যদি আরেকটু ভালোভাবে কাজে লাগানো যেত, তাহলে সেক্ষেত্রে যে আপনার অ্যাকর্ডের কারণে যে ইনভেস্টমেন্ট বা বিভিন্ন কস্টগুলো বেড়ে গেছে। এবং আরেকটা বিষয় নিয়ে যে এই যে ডায়েবের মূল কথা হলো যে ডায়েবকে শক্তিশালীকরণে আসলে আরও কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, বা কী প্রতিবন্ধকতা রয়েছে যে যার কারণে ডায়েবকে আপনার এখনও শক্তিশালী করা যাচ্ছে না? দেখুন, ডাইভ যদি চায় তারা কিন্তু শক্তিশালী কিন্তু খুব সহজভাবে কিন্তু হতে পারে, কারণ ডাইভের কিন্তু ম্যান পাওয়ার আছে, এখানে গভর্নমেন্টের কিন্তু অত্যন্ত সাপোর্ট আছে। অর্থাৎ গভর্নমেন্টের সাইড থেকে যেটা করা উচিত ছিল, অর্থাৎ বাজেটিং করা উচিত ছিল, তাদের পিছনে কিন্তু আপনার একটা হিউজে কিন্তু একটা তাদের ইনভেস্টমেন্ট আছে। ডাইভের যে অফিসিয়াল সেটআপমেন্ট আছে সেই সেটআপমেন্টটাও কিন্তু হচ্ছে অনেক বড় আপনার। আমি সেখানে ডাইফের অফিসে গিয়েছি, সেখানকার সেটআপমেন্ট কিন্তু অনেক বড় আপনার, হয়তো বা অ্যাকর্ডের চাইতেও বলতে গেলে হচ্ছে ডাইফের বড় সেটআপমেন্ট আপনার। ডাইফের নিজস্ব ইন্সপেক্টরই প্রায় 300-র উপরে, অ্যাকর্ডের হয়তো বা আপনার সব মিলিয়ে প্রায় 60 থেকে 70 জনের মতো ইন্সপেক্টর ছিল। সেখানে ডাইফের ইন্সপেক্টর নিজস্ব ইন্সপেক্টর 300-র উপরে, প্লাস হচ্ছে তারা একটা থার্ড পার্টিকে হায়ার করে, সেখানে আরও তাদের 60 জনের মতো এডিশনাল ইঞ্জিনিয়ার ছিল। অর্থাৎ ডাইফের যে নিজস্ব লোকবল আছে সে লোকবল কিন্তু অনেক বেশি আপনার এখানে। কাজেই যে জায়গাটিতে তাদের কাজ করা উচিত ছিল সেটি হচ্ছে একটি সার্টিন প্রোটোকল এস্টাবলিশমেন্টের বিষয়। অর্থাৎ ফ্যাক্টরিকে একটা সার্টিন কাজ করতে বলা হবে, ফ্যাক্টরি সেই কাজটা করতে বাধ্য থাকবে। যদি ফ্যাক্টরি কাজ করতে না পারে সেই ক্ষেত্রে হচ্ছে ডাইভ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এই জায়গাটাতে ডাইভের দুর্বলতা ছিল এবং এখনও আছে। অর্থাৎ কোনো ফ্যাক্টরি যদি আপনার ডাইভের রিকমেন্ডেশন অনুসারে যদি কাজ না করে তাহলে সেই ফ্যাক্টরিকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে না, অথবা তার বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো আইনানুগ ব্যবস্থা করা হয়নি। যে সমস্ত ফ্যাক্টরি কিন্তু ডাইফের রিকমেন্ড অনুসারে কিন্তু কমপ্লায়েন্স করেনি, একটা ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি ডাইফের থেকে। কোনো ফ্যাক্টরির নামে কিন্তু মামলা করা হয়নি, কোনো ফ্যাক্টরির বিরুদ্ধে কিন্তু সামান্যতম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অর্থাৎ তোমরা একটা কমপ্লেন্স ফ্যাক্টরি চালু করছো, রানিং রাখছো, এখানে হচ্ছে অনেক ওয়ার্কারদের জীবন ঝুঁকির মধ্যে আছে। এই জায়গাটা হচ্ছে ডাইফের সবচেয়ে বড় দুর্বলতা। আপনি যেমনটি বলছিলেন যে অ্যাকর্ড কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু পরিপালন করতে বাধ্য করছে। আর ডাইভের যেটা আপনি বললেন যে হ্যাঁ তাদের ইনভেস্টিগেশনে হয়তো অনেক অনিয়ম বেরিয়ে আসে, বাট সেগুলোর জন্য তারা ওইভাবে প্রেশার ক্রিয়েটও করে না, এর জন্য কোনো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে না বা এর জন্য তারা কোনো মামলা বা আদার্স আইনি কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই যে ডাইভ নিচ্ছে না, কেন নিচ্ছে না, বা এটা কি তাদের আসলে সদিচ্ছার অভাব নাকি আদার্স কোনো প্রেশার তাদের প্রতি আছে যে যার কারণে তারা এটি পারছে না? আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে আপনার গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন এই জায়গায় হয়তো বা কোনো আপনার ঘাটতি আছে। অর্থাৎ গভর্নমেন্ট রুলসে সার্টিন কোনো ফ্যাক্টরি যদি আপনার রেমিডিয়েশনের কার্যক্রম না করে সেক্ষেত্রে সেই ফ্যাক্টরির অ্যাক্রসে কী করণীয়, এই জায়গায় মনে হয় গভর্নমেন্ট রুলসটা নিয়ে আরও রিভিশন করার দরকার। অর্থাৎ যে সমস্ত ফ্যাক্টরি আপনার ডাইফের প্রোটোকল অনুসারে ইন্সপেকশন করবে না সেই ফ্যাক্টরিগুলোর শাস্তিমূলক ব্যবস্থাটা কী হবে গভর্নমেন্ট প্রোটোকল অনুসারে, এই জায়গাটা মনে হয় আরও কাজ করার স্কোপ আছে ডাইফের। তাহলে হয় ফ্যাক্টরিগুলো সেক্ষেত্রে আপনার ডাইফের রুলসগুলো মেনে চলতে বাধ্য হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে নোমান ভাই, তো আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনি জানেন অ্যাকর্ড আসলে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছে এবং বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যুগুলো পরিপালনে বাধ্য করেছে। তো এই যে অ্যাকর্ডের যে প্রভাবটা ছিল এর কারণে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, যারা ওনার্স রয়েছে, তারা আসলে মূলত
কি কি জটিলতার শিকার হয়েছে বলে আপনি মনে করেন? গার্মেন্টস ফ্যাক্টরি সবচেয়ে জটিলতা যেটা সেটি হচ্ছে যে মূলত তাদেরকে একটা হিউজ ইনভেস্টমেন্ট করা লাগছে। এটি অস্বীকার করার কোনো ওয়ে নেই, কারণ ইলেকট্রিক্যাল সেফটি পয়েন্ট অফ ভিউ বলেন, ফায়ার সেফটি পয়েন্ট ভিউ বলেন, অথবা স্ট্রাকচারাল সেফটি, এগুলো যখনই আপনার কমপ্লায়েন্স মেজারমেন্টগুলোকে ফুলফিল করতে হয়েছে তখনই তাদেরকে কিন্তু অনেক হিউজ পরিমাণ অর্থ তাদেরকে ইনভেস্ট করতে হয়েছে। এই ইনভেস্টমেন্ট করার মতন ক্যাপাসিটি তাদেরকে অর্জন করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের অনেক আপনার ফাইন্যান্স কালেকশন করা এবং হচ্ছে সেগুলোর ব্যাকআপ প্রোভাইড করা, এটি হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল আপনার এখানে। পাশাপাশি আরেকটা যে চ্যালেঞ্জ যেটা ছিল সেটি হচ্ছে যে আপনার গার্মেন্টসের অন্যান্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে, এই প্রতিবন্ধকতাগুলোকে কন্টিনিউয়াসলি ফেস করা এবং হচ্ছে তাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলোকে বজায় রাখা। তো সব কিছু মিলিয়েই কিন্তু আলটিমেটলি এই চ্যালেঞ্জটা কিন্তু আপনার কাজ করেছে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আগের যে সমস্ত এস্টাবলিশমেন্ট আপনার স্ট্রাকচারগুলো ছিল সেগুলোকেও কিন্তু আপনার ভেঙে পুনরায় আবার রিস্ট্রাকচার করতে হয়েছে, এবং এখানে কিন্তু হিউজ একটা কষ্টের ব্যাপার ছিল। জি, এখানে হিউজ কষ্টের ব্যাপার। নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আজকের এই আলোচনা অনেক কিছুই মানুষ যারা আমাদের দর্শক রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করলাম, এবং অ্যাকর্ডের যে ভূমিকাটা ছিল সেটি নিয়ে কথা বলার চেষ্টা করলাম, এবং বাংলাদেশ গভর্নমেন্টের একটি বডি রয়েছে ডায়েব, তারাও এই বিষয়টি নিয়ে কাজ করছে, এবং আমরা আশাবাদী আপনার সাথে যে তারা আরও অ্যাক্টিভলি কাজ করবে এবং তাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো তারা হয়তো দূর করার জন্য পদক্ষেপ নেবে। এবং আমাদের সর্বোপরি আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যাদের অবদান বাংলাদেশের অর্থনীতি অনস্বীকার্য, যেটি বলার কোনো মানে প্রয়োজনই নেই যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ বহন করে আমাদের অর্থনীতিতে, এটা সকলেই আমরা জানি। তো আমরা আশা করব যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভবিষ্যতেও আরও ভালো করবে, যার কারণে আমাদের দেশের অর্থনীতি হয়তো ভালো থাকবে। নোমান ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইফের 7ম পর্ব। আজকে আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে অ্যাকর্ডের যে ভূমিকা, ডায়েফের যে ভূমিকা, সেই বিষয়গুলো নিয়ে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে এবং তাদের যে অবদান সেই বিষয়গুলো নিয়ে। দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।